নমস্কার দর্শক বন্ধুরা, গতকাল নির্বাচনী একটি কর্মী সভায় উপস্থিত হয়েছিলাম বিকাশবাবুর এই যাদবপুর কেন্দ্রে হালতু অঞ্চলে, এবং সেখানে গিয়ে দেখলাম যে কর্মী সভার জন্য যে নির্দিষ্ট চেয়ার, সেই চেয়ার ভরে গিয়ে সাধারণ মানুষ সেখানে ভিড় করেছেন। এতটা স্বতঃস্ফূর্ততা, প্রচুর মানুষের সাথে কথাও বললাম যারা কোনো দিন লাল ঝান্ডাটা ধরেননি, ভোটটাও দেননি এবং 2011-তে পরিবর্তনে সামিল হয়েছিলেন, সেই সমস্ত মানুষও এসে কর্মী সভায় ভিড় বাড়িয়ে দিলেন এবং পরে আরও চেয়ারের বন্দোবস্ত করতে হলো। অসাধারণ বক্তব্য, মন ছুঁয়ে গেল এবং প্রত্যেকে করতালিতে সেই মাঠ প্রাঙ্গণ মুখরিত করলো। শুনুন সেই বক্তব্য। ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ। বুদ্ধের ভারতবর্ষ, মহাত্মা গান্ধীর ভারতবর্ষ আমরা গর্ব করে বলি। সেই ভারতবর্ষে একজন জীবন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়, তার কারণ তিনি তার পছন্দের খাবার তার বাড়িতে রেখেছিলেন। এর বিরুদ্ধে একটা প্রতিবাদ সংগঠিত হয়। প্রতিবাদ সংগঠনে বহু স্তরের মানুষ ছিলেন, আমিও ছিলাম। আপনারা জানেন, শহরের বুকে গোমাংস ভক্ষণ করে আমরা প্রতিবাদ করে বলেছিলাম যে জাত যায় না এতে, জাত গেল বলে নাচি নেচে লাভ নেই, এতে জাত যায় না, ধর্ম যায় না। এ নিয়ে প্রবল বিতর্ক, এবং আপনারা শুনলে বিস্মিত হয়ে যাবেন। নিউ ইয়র্ক থেকে এক ভদ্রলোক, তিনি বাঙালি, ভারতীয়, নিউ ইয়র্কে আছেন বহুদিন ধরে, আমাকে ফোন করলেন। আমার ফোন নাম্বার যে করে ভাবে পেয়েছেন। প্রবল ঝগড়া। যখন তাকে আমি ধীরে ধীরে বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারতের কথা বলে বললাম যে আপনাদের যে ধারণাটা প্রকৃতপক্ষে ভারতীয় সংস্কৃতির বিরোধী। ভারতীয় সংস্কৃতির মূল কথাই হচ্ছে সংস্কার মুক্ত বহুত্ববাদ। তিনি কিছুদিন বিতর্ক করার পর বুঝলেন, তারপর একদিন ফোন করে বললেন, আপনাকে আমার ভীষণ ভালো লেগে গেছে, আপনাকে শ্রদ্ধা করি, অনেক গল্পটা বললেন। তারপর যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, আপনি একা কি করবেন? আমরা টাকা দিয়ে কিনে নেব। ঠিক এই শব্দ। আমাদের কত টাকা আছে আপনি জানেন? বিকাশবাবু, আপনাকে টাকা দিয়ে কিনে নেব। আপনারা চেষ্টা করে দেখতে পারেন টাকা দিয়ে কেনা যায় কিনা। তারপরে আরেকবার বললেন, হ্যাঁ আপনি আমেরিকা আসুন, আমি টিকিট পাঠিয়ে দেবো, আপনি কি কিনে নেওয়ার প্রথম ধাপ। ভদ্রলোক লজ্জা পেয়ে গেলেন, না 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 ওসব ভাববেন না। যাই হোক, সেটা বাদ দিয়ে আমি এটাই জন্য বললাম, আজকে টাকা দিয়ে কিনে নেব, এটার একটা প্রতিযোগিতা চলছে। আপনারা দেখবেন আজকেই হয়তো, বা আমি কালকে আমি একটা এরকম পোস্ট করেছি যে ইংরেজ আমলে ইংরেজরাও কিন্তু এই জিনিস করেছিল। ছাত্ররা লড়াই করছে, যুবরা লড়াই করছে, দেখো তোমরা স্কলারশিপ পাবে না, তোমরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে না যদি আমাদের বিরুদ্ধে লড়াই করো, আর যদি আমাদের কথা শুনে চলো সব পাবে। তাদের কাছে অস্ত্র ছিলেন সাভারকার। হে প্রভু, ক্ষমা করে দাও, যা করেছি ভুল করেছি, আমি তোমার পেনশনে বাঁচবো। কিন্তু আমাদের কাছে দৃষ্টান্ত তো ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, সুভাষ বোস, চিত্তরঞ্জন দাস। আর আমাদের কাছে উদাহরণ বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহন। ওরা রামমোহনকে এত ভয় পায়, আপনারা শুনলে অবাক হবেন। রামমোহন একটা পরিচালিত সংস্থা আছেন, তারা রামমোহনের একটা বড় প্রতিকৃতি ইংল্যান্ডে ইন্ডিয়া হাউসে টাঙাতে চান। তার জন্য ভারত সরকারের অনুমোদন লাগে। ভারত সরকার অনুমোদন দিচ্ছেন না, তার কারণ আরএসএস মনে করেন যে রামমোহন সতীদাহ প্রথা রদ করে হিন্দু ধর্মের অপমান করেছে। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারা এই কথাগুলো মিলিয়ে নেবেন যে ওরা কোথায় নিয়ে যাচ্ছে হিন্দু ধর্মকে। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করলেন, লিখিত পরিত আছে, ওই হিন্দুত্ববাদীরা, যারা হিন্দু নন, যারা হিন্দু ধর্মের চূড়ান্ত অপমান করছেন, তারা ফতোয়া দিয়েছিলেন যে এই পণ্ডিতের বাড়িতে যদি কেউ যাও
এই পণ্ডিতের বাড়ি থেকে যদি এক গ্লাস জলও খাও তোমাদের সমাজচ্যুত করা হবে। ওটা কি হিন্দু ধর্ম? আমি ওদের বলি তোমরা স্বামী বিবেকানন্দের কথা বলো। স্বামী বিবেকানন্দ শিকাগোতে হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে যাননি। স্বামী বিবেকানন্দ সেখানে গিয়েছিলেন একজন রবাহূত হয়ে, গেট ক্র্যাশার আমি বলি। হিন্দু ধর্মের যারা প্রতিনিধি তারা ওখানে গিয়েছিলেন আগে। স্বামীজি গিয়ে বললেন তোমরা যা বলছো এটা হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্ম মানুষকে উদার হতে শেখায়। শিকাগোর বক্তৃতাটা প্রত্যেকে পড়েছেন, আবারও পড়বেন, যে আমরা গ্রহণ করতে জানি। উনি বললেন টলারেন্স is not an accepted thing. We know acceptance. আজকে ওই হিন্দু ধর্মের ধ্বজাধারীরা যারা গেরুয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের নেতারা কি বলছেন? যা ভারতবর্ষে থাকতে পারো, আমাদের কথা শুনে থাকতে হবে। ওরা কি জানেন যে ভারতবর্ষের ঐতিহ্যে একসময় ধর্ম বিরোধী নাস্তিক্যবাদ প্রবলভাবে আলোচিত হতো? লোকায়ত দর্শন, চারবাক থেকে শুরু করে এটা তো ছিল ভারতবর্ষের মানুষের একটা গ্রহণযোগ্য দর্শন। তাকে দমাবার জন্য ক্ষমতাশীল হিন্দুত্বরা লড়াই করেছেন। আজকেও ভারতবর্ষের বুকে আরএসএস এর পেছন থেকে সামনে বিজেপিকে রেখে হিন্দুত্ববাদকে প্রচার করছেন। আপনারা ভুলে যাবেন না পেছনে ছদ্মবেশী মমতাও আছে। এটা আমাদের বুঝতে হবে। সরকারি খরচে কেন বলুন তো ইমাম ভাতাকে দেওয়া হবে? যখন ইমাম ভাতা আদালতে চ্যালেঞ্জ করলাম, আদালত খারিজ করলো। আপনারা বিশ্বাস করবেন না বিভাজনটা কিভাবে হয়। সেদিন আদালতে, যেহেতু আমি কালীঘাটের ছেলে, কালীঘাটে পুরোহিত আমাকে চিনতেন, তারা এসে বললেন আমি পুরোহিত ভাতা কেন দেবে না, পুরোহিত ভাতার জন্য তুমি মামলা করে দাও। ভাবুন, বিভাজনটা পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট বিভাজন। এই পুরোহিত ভাতার বিরুদ্ধে যখন আমি আদালতে গেলাম, তখন মেদিনীপুর থেকে একজন ফোন করলেন। তিনি বলছেন আমি সিপিএম করি, আপনি আমার সর্বনাশ করছেন, আপনি পার্টিটাকে উঠিয়ে দেবেন। কেন? বলছে আপনি পুরোহিত ভাতার বিরুদ্ধে লড়াই করছেন। কেন? সরকারি পয়সায় পুরোহিত ভাতা কেন দেবে? এবং তার জন্য যদি এটা বললে যদি আপনার মনে হয় যে আপনার মতো কর্মীরা সিপিএম ছেড়ে দেবেন, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনার মতো কর্মী থাকলে সিপিএম পার্টি বাড়বে না। আমাকে নির্দিষ্ট আদর্শের উপর লড়াই করতে হবে, কঠিন পথ। শরৎচন্দ্র পথের দাবিতে সব্যসাচীকে বলেছিলেন তোমার সামনে কুসুমাস্তীর্ণ পথ বিছিয়ে নেই, তোমাকে কণ্টকাকীর্ণ পরের পথের মধ্য দিয়ে এগোতে হবে দেশের মুক্তির জন্য। দেশের মুক্তি মানে কি? মানুষের মুক্তি। যে মানুষ তার শিক্ষার অধিকারটাকে নিশ্চিত করতে পারবে। 30 সালে যখন রবীন্দ্রনাথ গেলেন রাশিয়াতে, তিনি দেখে বললেন আমার তীর্থ দর্শন সম্পূর্ণ হতো না যদি রাশিয়ায় না আসতাম। কেন? বলছে মাত্র 10 বছরের মধ্যে ওরা একটা সমস্ত দেশকে শিক্ষার আলো আলোকিত করে দিয়েছে। রবীন্দ্রনাথ বলছেন 20 শতাব্দী কেন, 21 শতাব্দী, দ্বাবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ মতো এত বড় একজন প্রাজ্ঞ দার্শনিক আর জন্মাবে না। যে 10 বছরের মধ্যে এরা একটা দেশকে শিক্ষিত করে দিল। বেকার নেই। কই আমরা তো পারলাম না, তখন ব্রিটিশ শাসনে আমরা আছি। ব্রিটিশ জাতিগত সভ্য জাতি বলা হয়। তাহলে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে ভারতবর্ষের যে সংবিধানটা পেলাম অনেক লড়াই করে, সেটাকে টিকিয়ে রাখো, তাকে ধরে এগিয়ে যাও। আমি যদি ইকোনমিক জাস্টিস পেতে পারি, আমি যদি সোশ্যাল জাস্টিস পেতে পারি, তাহলে মানুষে মানুষে কোনো রকম বিরোধ থাকবে না। সবার উপর মানুষত্ব, তাহার উপর নাই, এটা প্রতিষ্ঠা করতে পারবো। এটাই আমাদের বামপন্থীদের কাজ। এটা করতে গেলে বাধা আসবে। আপোষ করে চলা আমি মনে করি তাতে লাভ হয় না। তুমিও ভালো আমিও ভালো, এটা হয় না।
সেজন্যই দেখবেন বামফ্রন্ট আমলে আমাদের অনেক ত্রুটি থাকতে পারে, থাকাটা স্বাভাবিক, কিন্তু ক্লাস 12 পর্যন্ত যখন লেখাপড়াটা অবৈতনিক করে দেওয়া হলো, কি গুণমান পরিবর্তন হয়েছিল লক্ষ্য করেছেন আপনারা? প্রত্যেক বছর লক্ষাধিক অতিরিক্ত ছেলে মেয়ে পরীক্ষায় বসছেন, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে। মেয়েরা, একটা সময় দেখা গিয়েছিল, আমাকে যারা শিক্ষা প্রশাসক ছিলেন অনেকে দেখা হলে বলেন তাদের হয়ে মামলা করতে হতো, যে আমরা তো বুঝতে পারছি না এত মেয়ে আসছে, সামাল দেবো কি করে। শিক্ষার আলো যখন পৌঁছচ্ছিল, আমার বাবার পয়সা নেই, আমি স্কুলে যেতে পারবো না, এটা যখন উঠে গেল, তখন রংচঙে নীল সাদা বাড়ি ছিল না, হয়তো গাছতলায় বসে পড়া হতো, কিন্তু শিক্ষিত ছেলে, তার নির্দিষ্ট সম্মানজনক বেতনের দায়িত্ব রাষ্ট্র নিয়েছিল। এটাই রাষ্ট্রের কাজ, যে তোমার দেওয়া করের টাকায় আমি সার্বিক উন্নয়নের চেষ্টা করছি, কোনো ব্যক্তিগত গোষ্ঠী উন্নয়ন নয়। তাই দেখবেন যখন বামফ্রন্ট সরকারকে আপনারা ফেলে দিলেন, প্রথম আক্রমণ করলো মমতা এসে শিক্ষার উপর। সোজা ব্যাপার, কিভাবে আক্রমণ করতে হবে। আমি যদি একটা পদ্ধতি অবলম্বন করি, যে পদ্ধতির মধ্য দিয়ে আমি আমারও সুবিধে করতে পারবো এবং আমার যে লক্ষ্য, দুষ্টু লক্ষ্য, সেটাকে পূরণ করতে পারবো। শিক্ষকের চাকরি বিক্রি হচ্ছে, ভাবা যায় পশ্চিমবঙ্গে। আগে পশ্চিমবঙ্গের লোক বাইরে গেলে পরে বাইরে সব রাজ্য বলতো, হ্যাঁ बंगाल का तो ये है चाल चलन है, ये शिक्षित है, आपका कल्चर बहुत ऊंचा है। এখন গেলে আমাকে দেখে ঠাট্টা করে বলে क्या हो रहा है। শিক্ষা, শিক্ষক পদ বিক্রি হলে, বিক্রি হওয়ার পর যখন আদালত বলছেন যে এটা অন্যায় হয়েছে, সংবিধান বিরোধী কাজ হয়েছে, তখন তিনি সভা করে বলছেন যে আমি আদালতের রায় মানব না। এবং আপনারা আরো অবাক হয়ে যাবেন, অনেকেই বলেন, কালকে আমি একজন বলছি, যাই বলুন না কেন, যতই আপনি বলুন না কেন, ওই তো জনগণ হয়ে লড়াই করে। কি লড়াই করে? চুরি করবার জন্য। ক্যাবিনেটে বসে ডিসিশন হয়েছে, এটা আপনারা হয়তো অনেকেই জানেন না। ক্যাবিনেটে সিদ্ধান্ত করছে যে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচাবার জন্য অতিরিক্ত পদ তৈরি করে অতিরিক্ত টাকা, প্রায় 748 কোটি টাকা বরাদ্দ করা হলো। আমি আটকে দিয়েছি, তাই সেজন্য আমার উপর রাগ। ওদের রাগটা কেন? ওদের রাগটা হচ্ছে যে উনি যে পথেই যেতে চান, বেআইনি কাজ আমরা আটকে দিই। তাই দেখবেন উনি বলেন, আমার অনেকে ভাবেন এ বেটা চাকরি খেকো উকিল। আজকে আমাকে একজন সাংবাদিক বন্ধু এসেছিল, ওরা যত এটা বলবে তত আমার পক্ষে ভালো, ওদের বলুন বেশি করে বলতে। কেন যাকে বলছে সে ভাবে এত উকিল চাকরি খায় কি করে। উকিলের তো কোনো খাওয়ার উপায় নেই। উকিল তো আদালতে যায় না, আদালতে যায় তো বিচার প্রার্থী। উকিলের কাজ তো বিচার প্রার্থীর হয়ে আইনটাকে তুলে ধরা। এখন ওরা সেক্ষেত্রে পারছে না, ওরা মনে করছে আমরা এত কোটি কোটি টাকা খরচা করে উকিল দিয়ে ঠেকাতে পারছি না, তাই ধর বেটা বিকাশকেই ধর। দেখলাম মিটিং করে বললো যে আপনারা ওকে বয়কট করুন। যেদিনকে বললো বয়কট করুন, তারপর দিন দেখলাম বহু মানুষ অতিরিক্ত সমাজে হ্যাঁ করে বলছে যে আরে আপনি তো টার্গেট হয়ে গেলেন, আপনাকে বয়কট করছেন না আমাকে। বলছি না, আমরা তো সহানুভূতি জানাতে এলাম। এবং আরো আপনাদের গুরুত্বপূর্ণ প্রবীণ লোকেরা আছেন বলে আমি বলছি, অত্যন্ত আনন্দের কথা। আমি আসানসোলে একটা মিটিং করতে গিয়েছিলাম, আমার পার্টির লোকেরা অপর্ণাদের মতো বললো আপনাকে কিন্তু ঘেরাও করবে। আমি জানেন তো আমি একা ঘুরে বেড়াই, তাহলে করবে, খারাপ করবে বলে যারা চাকরি গেছে তারা খুব ক্ষেপে আছে, আপনাকে ঘেরাও করবে, তাহলে করবে। তা আমি এইরকম মঞ্চ থেকে নেমে মিটিং নেমেছি, আমাকে সত্যি ঘেরাও করেছে। তাহলে কি ব্যাপার আপনাদের? একজন প্রবীণ মানুষ তিনি এগিয়ে এসে বললেন আমার কাঁধে হাতটা দিয়ে, আমার বৌমার চাকরিটা গেছে। আমি চুপ করে শুনছি, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ জানাই। এই হচ্ছে বাংলার চেতনা।
আমার বৌমার চাকরি গেছে, তবু আপনাকে ধন্যবাদ জানাই যে এত বড় দুর্নীতি যে হতে পারে এটা আমাদের ধারণা ছিল না, সেটা অন্তত পক্ষে জনসমক্ষে এসছে। তাহলে বাংলা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। বাংলা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, তার কারণ হচ্ছে ওই বাংলার এক পণ্ডিত আমাদের শিখিয়েছিল না, সাহেবের নাকের ডগায় চটি জুতো দুলিয়ে দেওয়া। কেন তুমি আমাকে তোমার পক্ষে আনবার জন্য ভেবেছিল নাকে জুতো, শিক্ষার জন্য গিয়েছিলেন কোনো কিছু সাহায্যের ব্যাপারে, তো পাল্টা ওর কাছে, উনি পণ্ডিত, ওর কাছে জানতে এসেছেন, উনিও জুতো ঘুলিয়ে দিয়েছেন। বললেন, ওকে শোকজ করলেন ওপরে কর্তারা, বললো আমি কি করে জানবো, আমি ভাবলাম এটাই ইংরেজ সভ্যতা যে কেউ বাড়িতে এলে তার সামনে জুতো দোলাতে হয়, আমি তাই ঝুলিয়েছি। সে ওপরের কর্তা ডিপিআই, তিনি লজ্জা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা ভুলে যান। সেই বাংলা, সেই বাংলা কখনো দুর্নীতিকে সমর্থন করবে? মানুষ দেখছে বাচ্চারা স্কুল যেতে পারছে না, মাস্টারমশাই নেই, মিড ডে মিল নেই, আর আমি টাকা দিয়ে জগন্নাথের মন্দির করছি। এ সরকারের কাজ নাকি? এটা তো উল্লসিত হচ্ছে আরএসএস, যে কাজটা পশ্চিমবঙ্গের বুকে বিজেপি সরাসরি করতে সাহস পেত না, সেই কাজটা মমতা করে দিচ্ছে। এবং মমতা এটা করার পর বিজেপি অন্যান্য রাজ্যে এত উৎসাহিত হয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, উড়িষ্যায় নবীন পটনায়কের সরকার সরিয়ে বিজেপির সরকার এলো, তারাও সেখানে দুর্গাপূজায় টাকা দেওয়া শুরু করল। স্কুল নেই, মাস্টারমশাই নেই, আর পেছন থেকে মদত দিচ্ছেন কে? মোদিজি এলেন বক্তৃতা করতে, কত কোটি টাকা খরচা হয়েছে আপনার ধারণা আছে? এই টাকাগুলো আসছে কোথেকে বলুন তো? ওই যে বললেন ভদ্রকামে বলেছিলেন টাকা দিয়ে কিনে নেব, ইলেকট্রাল বন্ডের টাকা। ইলেকট্রাল বন্ডের টাকা মানে হচ্ছে দুর্নীতির টাকা। কারা টাকা দিচ্ছে কেউ জানতে পারবেন, টাকাটা কোথেকে আসছে? চুরি চুরি বাটপাড়ির টাকা, সেটা তুমি দিচ্ছ পলিটিক্যাল পার্টিকে, কিছু কেউ জানতে পারবে না। পিএম কেয়ার ফান্ডের টাকা আসছে কোটি কোটি টাকা, হিসেব নেই, কেউ জানে না। সেই টাকাগুলো এইভাবে ব্যবহার করা হয়, মিটিংয়ে যাও 1500 টাকা পাবে, বলছেন কেউ কেউ বলেন পণ্ডিতেরা, নিশ্চয়ই তারা পণ্ডিত বলেন না, এরকম আর্থিক সাহায্য দেওয়াটা খুব প্রয়োজন। কারণ আর্থিক সাহায্যটা প্রয়োজন, তো বিনা পয়সায় লেখাপড়া করো, তো আর্থিক সাহায্য। হাসপাতালে ফ্রি ট্রিটমেন্ট দাও, আর্থিক সাহায্য। সারের দাম কিনতে পারছে না, সেখানে গিয়ে সার কিনে দাও, আর্থিক সাহায্য। সেটা না করে তুমি যে টাকা দিচ্ছ তার সামাজিক মূল্যায়নটা কোথায়? আপনারা জানলে বোধহয় ঘাবড়ে যাবেন, বিশেষ করে আমার এখানে যে মহিলা বন্ধুরা আছেন, কন্যাশ্রী কন্যাশ্রী করে খুব লাফায়, আমরা অনেকে লাফাই। কিশোর একজন সাদা চামড়ার লোক কি একটা দিচ্ছে, তার জন্য ফ্লেক্স করে কোটি কোটি টাকা খরচা করছেন। কি ফল হয়েছে? নাবালিকা বিয়ে বেড়ে গেছে। পশ্চিমবঙ্গের নাবালিকা বিয়ে বেড়ে গেছে, নাবালিকা পাচার বেড়ে গেছে। ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এপস্টিন ফাইল দেখছেন না, মোদিজি তার মন্ত্রীদের নিয়ে উপভোগ করছেন, হয়তো আমার এখানকার মেয়েও কত চলে গেছে এখানে কে জানে। আর মেয়েদের সংখ্যা স্কুলে যাওয়া কমে গেল, এখন উল্টো ট্রেন্ড, যেটা বাম আমলে ছিল বাড়ছে, এটা কমে গেল। তাহলে আমার জনগণের করের টাকা আমি এমন প্রকল্প করলাম যে প্রকল্পের ফলে আমার 14-15 বছরের মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে এপারে ওপারে ঘুরে বেড়াচ্ছে, কে জবাব দেবে? এটা আমাদের ভাবতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। টাকা দিয়ে কি বাংলার মানসিকতাকে কিনে নেওয়া যাবে? কেন আমরা গত 15 বছরে বামফ্রন্ট করে গেছিল ক্লাস 12 পর্যন্ত, আমরা দেখো এগিয়ে গেলাম, আমরা ইউনিভার্সিটি পর্যন্ত ফ্রি করে দিয়েছি, বুঝতাম, হ্যাঁ, তা তো করলেন না, পেছনের দিকে চলে যাচ্ছে। এসবের বিরুদ্ধে আমাদের প্রজাতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। ওরা যাতে আপনারা প্রজাতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করতে না পারেন, ব্যাপক সন্ত্রাস করবে। কিন্তু সন্ত্রাস তো শেষ কথা বলে না। আজকে
ট্রাম্পকে দুহাত জুড়ে কান্নাকাটি করতে হচ্ছে ইরানের কাছে যে তুমি চুক্তি করো চুক্তি করো। ওই সন্ত্রাস ক্ষমতা সব সময় টেকে না যখন মানুষের চেতনা এক জায়গায় দাঁড়িয়ে যায়। আমি আপনাদের কাছে আর বেশি বক্তৃতা করব না। আমার শুধু একটাই নিবেদন, যেহেতু আপনারা এখানকার কর্মী, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমাদের আগামী দিনে গর্বিত করবে যে আমরা বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহনের বাংলাকে তুলে ধরতে পেরেছি। অন্য রাজ্যে উপহাসের পাত্র হব না। আমি উপহাস করে, ঠাট্টা করে, কিছু করুন। আমি আপনাদের বলছি, করাটা আপনাদের দায়িত্ব। তারা যখন আমাকে বলছে কিছু করুন, তখন আমি আপনাদের দাবি করছি, আসুন আমরা সকলে মিলে কিছু করি, যাতে আমার কলকাতার মেয়ে গুড়গাঁও থেকে উপহাসের পাত্র না হয়। সেটা আমাদের সৃষ্টি করতে হবে। ধন্যবাদ, নমস্কার।